গাইনোকোলজিক্যাল আল্ট্রাসাউন্ডের রিপোর্ট কিভাবে পড়বেন? আল্ট্রাসাউন্ড বা স্ক্যান বা ইউএসজি বা সোনোগ্রাফি বা সোনো যে নামেই আপনি ডাকুন, প্রথাগতভাবে আল্ট্রাসাউন্ডের রিপোর্ট লেখা হয় ডক্টরদের উদ্দেশ্যে। গত কয়েক দশকের ডাক্তারি জীবনে দেখেছি পেশেন্টরা নিজের আল্ট্রাসাউন্ড রিপোর্টে কি আছে সেটা জানতে চেয়েও সবটুকু পড়তে পারেন না। আল্ট্রাসাউন্ড রিপোর্ট কিভাবে সঠিকভাবে ইন্টারপ্রেট করতে হবে, তার মানে বুঝতে হবে, তার জন্য রইল কিছু টিপস, যাতে আরও ভালোভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনি। এই প্রসঙ্গে দুটো নামের সাথে পরিচয় করাই। রেডিওলজিস্ট, যে স্পেশালিস্ট ডাক্তার আল্ট্রাসাউন্ড করেন, এরা সিটি স্ক্যান বা এমআরআইও রিপোর্ট করেন। সোনোগ্রাফার, যিনি আল্ট্রাসাউন্ড স্ক্যান করেন, ইনি ডক্টর বা নার্স হন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশিরভাগই স্ক্যান করেন ক্যারিয়ার সোনোগ্রাফাররা, যারা ডক্টর বা নার্স না হয়েও স্ক্যান করেন প্রচণ্ড মনসিয়ানার সাথে। স্পেশালিস্ট রেডিওলজিস্ট যখন স্ক্যান করেন, তখন তিনিও এক ধরনের সোনোগ্রাফার। গাইনোকোলজিক্যাল আল্ট্রাসাউন্ড হয় দু ধরনের, একটা ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড স্ক্যান, আরেকটা পেটের ওপর দিয়ে। যদি ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড স্ক্যান করা যায়, তাহলে সেটা সাধারণত গাইনোকোলজিস্টদের প্রথম পছন্দ। তার কারণ একটাই, পৃথিবীতে গাইনোকোলজির ট্রিটমেন্ট নিয়ে যা কিছু ভালো ভালো রিসার্চ হয়েছে, তার মাপ, যোগ এবং সিদ্ধান্ত কি কি তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হবে, সে সমস্ত তথ্যই তৈরি করা হয়েছে ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড স্ক্যানের রিপোর্ট দেখে দেখে। সুতরাং পেটের উপর দিয়ে আল্ট্রাসাউন্ড করলে অনেক সময় সে আধুনিক গবেষণার প্রগতি অনুসারে আপনার চিকিৎসা করা সম্ভব হবে না। তার কারণ পেটের উপর দিয়ে দেখা ইউটেরাস এবং ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড দিয়ে দেখা ইউটেরাস এবং ওভারির মাপ আলাদা হতে পারে, তার তথ্যও আলাদা হতে পারে। এই দুই ধরনের আল্ট্রাসাউন্ডের রিপোর্টের মধ্যে খানিকটা পার্থক্য থাকে। এখানে দুই ধরনের আল্ট্রাসাউন্ডের রিপোর্টই পড়ার বা বোঝার উপায়গুলো একসাথে রইল। প্রথমে কিছু বেসিক্স। আল্ট্রাসাউন্ড রিপোর্ট প্রথমে হাতে পেলেই মিলিয়ে দেখে নেবেন কিছু বেসিক্স, যেমন রিপোর্টে পেশেন্টের নাম ঠিক আছে কিনা, বয়স, কোন সময়ে করা হয়েছে, কোন ডেটে, রিপোর্টিংয়ের টাইম কি, আর ডাক্তারবাবুর নাম ঠিকঠাক আছে কিনা। এগুলো পেশেন্ট আইডেন্টিফিকেশনের সুবিধের জন্য নিয়ম করা হয়েছে। একই নামের দুই পেশেন্ট থাকা অস্বাভাবিক কিছু নয়, তাই প্রথমেই বেসিক্স চেক করে নেওয়া দরকার। জানুন কোন অংশের স্ক্যান হয়েছে। তারপর লেখা থাকবে আল্ট্রাসাউন্ড কোন অংশের করা হয়েছে। এটা কি সম্পূর্ণ পেটের, তলপেটের, নাকি তলপেটের একটি নির্দিষ্ট অংশ যাকে বলা হয় পেলভিস তার। আমি হয়তো কাউকে জিজ্ঞাসা করেছি আপনার লিভারে স্টোন আছে কিনা, উত্তর পাই আমার তো আল্ট্রাসাউন্ড স্ক্যান হয়েছে কিন্তু লিভারে কোনো সমস্যা তো পাওয়া যায়নি। আমার সন্দেহ প্রবল হয়, আবার চেক করি, শেষে দেখি ওনার আল্ট্রাসাউন্ড হয়েছে লোয়ার অ্যাবডোমেনের, যেখানে লিভারের ছবি তোলাই হয় না। সুতরাং আল্ট্রাসাউন্ড মানেই এমন নয় যে পেটের সবটুকু জায়গার ছবি দেখা হয়ে গেছে। সুতরাং আগ্রার ছবি তুললে সেখানে তাজমহলের ছবি পাবো, সেখানে কন্যাকুমারীর ছবি আসবে না। স্বভাবতই কন্যাকুমারীর কোনো অর্গানের সমস্যা থাকলে সেটা আগ্রার তাজমহলের স্ক্যানে অজানাই থেকে যাবে। তাই জানা দরকার আল্ট্রাসাউন্ড কোন পেটের জায়গার হয়েছে। কিডনি, অনেক রেডিওলজিস্ট ডক্টর আজকাল তলপেটে আল্ট্রাসাউন্ড করতে গেলে খানিকটা কিডনির কথাও লেখেন। তাই রিপোর্ট বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো শুরু হবে কিডনির রিপোর্ট দিয়ে। ট্রান্সভাইজানাল স্ক্যানে কিন্তু কিডনির ছবি দেখা যায় না। লেখা থাকে কিডনির সাইজ এবং আকার, কিডনিতে পাথর, টিউমার বা সিস্ট আছে কিনা তাও উল্লেখ থাকে। তবে মনে রাখা জরুরি যে কিডনির পাথরের ক্ষেত্রে প্রতি 100টি পাথরের মধ্যে 70টি আল্ট্রাসাউন্ডে ধরা পড়তে নাও পারে। কিডনির সিস্ট, কিডনিতে বিভিন্ন ধরনের সিস্ট থাকলে তা ভালোভাবে পরীক্ষা করা প্রয়োজন। সেটা সিম্পল নাকি কমপ্লেক্স এবং তার আকার কেমন। কিডনির সিস্টের ক্ষেত্রে বসনিয়াক স্কোর উল্লেখ থাকলে রোগ নির্ণয় সুবিধা হয়, কারণ এর মাধ্যমে সিস্টের অবস্থা ভালো বা খারাপ বোঝা যায়। তবে মনে রাখতে হবে বসনিয়াক স্কোর মূলত সিটি স্ক্যানের জন্য নির্ধারিত, তাই আল্ট্রাসাউন্ডে পাওয়া বসনিয়াক স্কোর সব ক্ষেত্রে নির্ভরযোগ্য নাও হতে পারে। এরপর লেখা থাকে ইউরেটার। দুটো কিডনি থেকেই যে দুটো পাতলা সরু টিউব প্রতিনিয়ত ইউরিন সরু ধারার মতো জল বহন বা ইউরিন বহন করে ইউরিনারি ব্লাডারে নিয়ে আসে, তাকে বলা হয় ইউরেটার। পেটে এই ধরনের পাতলা টিউবগুলো স্বাভাবিক অবস্থায় থাকলে আল্ট্রাসাউন্ডে তা বেশিরভাগ সময় দেখাই যায় না। ইউরেটার যখন ফুলে যায় তখনই কেবল আল্ট্রাসাউন্ডে দেখা যায়। এই ফুলে যাওয়া দেখা গেলে পরীক্ষা করা হয় কেন ইউরিন সঠিকভাবে ব্লাডারে পৌঁছচ্ছে না এবং ইউরেটার ফুলে যাচ্ছে।
তাই রিপোর্টে শুধু উল্লেখ থাকে ইউরেটার ডাইলেটেড কিনা, নর্মাল ইউরেটার দেখা গেছে কিনা সরাসরি এমন কিছু স্ক্যান রিপোর্টে সাধারণত লেখা থাকে না। তারপরে কমেন্ট থাকে ইউরিনারি ব্লাডার, তার সাইজ, পজিশন, শেপ, আউটলাইন্স এই সমস্ত কিছু লেখা থাকে। কিছু কিছু সময় আরেকটা জিনিস লেখা থাকে, তার নাম বলা হয় রেসিডুয়াল ইউরিন। এটা খুব ইন্টারেস্টিং, মানে ইউরিন করার পরে কতখানি ইউরিন ব্লাডারের মধ্যে থেকেই গেল তার পরিমাপ। গড়ে 150 থেকে 200 ml ইউরিন জমা হলে আমাদের ইউরিনের বেগ আসে। আমরা আরও কিছুক্ষণ ইউরিন ধরে রাখতে পারি। সাধারণত আমরা একটি কোকাকোলার ক্যানের সমান বা 300 ml পরিমাণ ইউরিন করি, তারপরেও কিছুটা ইউরিন 10 থেকে 100 ml ব্লাডারে থেকে যায়। নিয়মিত 100 ml এর বেশি ইউরিন রেসিডুয়াল হিসেবে ব্লাডারে থেকে গেলে সেখানে ইনফেকশন হতে পারে। যেমন নিস্তরঙ্গ পুকুরে কচুরিপানা জমে যায়, তেমনি জমে থাকা ইউরিনে বাড়তে থাকে জীবাণু। দীর্ঘ সময় ইউরিন আটকে রাখলে ব্লাডারের পেশিগুলো দুর্বল হয়ে পড়ে এবং ব্লাডার অতিরিক্ত প্রসারিত হয়, ফলে ব্লাডার সম্পূর্ণ ইউরিন বের করতে পারে না, যা ইনফেকশনের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। এছাড়াও বয়স হলে অনেক সময় ইউরিন বেরোবার রাস্তা, মানে ব্লাডার থেকে ইউরিন বেরোবার রাস্তা, যার নাম ইউরিথ্রা, সেটা সরু হয়ে যায়। তার কারণেও ইউরিন জমতে থাকে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু ইউরিন জমার মেইন কারণ হলো প্রস্টেট বড় হয়ে যাওয়া। যাই হোক, এরপরে গাইনোকোলজিক্যাল অর্গানগুলো। পেটের উপর দিয়ে আল্ট্রাসাউন্ড স্ক্যানে জরায়ু বা ইউট্রাস, ডিম্বাশয় বা ওভারি ইত্যাদি দেখতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় পেটের ভেতরে হাওয়া, যাকে আমরা বলি গ্যাস। বিশ্বের সব মানুষের পেটেই গ্যাস থাকে, তা পৃথিবী বিখ্যাত মনীষী হন, আমেরিকার প্রেসিডেন্ট হন, বা বিশ্ব সুন্দরী কেউ, বা আমি বা আপনি যেই হই না কেন। আল্ট্রাসাউন্ড যেহেতু শব্দ তরঙ্গ দিয়ে করা হয়, তাই পেটের এই গ্যাস আল্ট্রাসাউন্ডকে ভেতরে ঢুকতে বাধা দেয়, ফলে স্বাভাবিকভাবেই গাইনোকোলজিক্যাল অঙ্গের ছবি ঝাপসা ওঠে। এর সমাধানে প্রয়োজন একটি জানালা, যার মধ্যে দিয়ে আল্ট্রাসাউন্ড তরঙ্গ সহজেই যেতে পারে। শব্দ তরঙ্গ ধাতু বা তরল পদার্থের মধ্যে দিয়ে খুব ভালোভাবে যেতে পারে। পেটের মধ্যে তো আর ধাতু থাকে না, তাই দ্বিতীয় উপায় হলো তরল পদার্থ বা লিকুইড উইন্ডো। ইউরিনারি ব্লাডারে ইউরিন জমিয়ে তল পেটে একটি তরল উইন্ডো তৈরি করা যায়। এই ইউরিনের ভেতর দিয়ে আল্ট্রাসাউন্ড মেশিন তার সাউন্ড ওয়েভ সরাসরি ইউট্রাস বা ওভারির দিকে পাঠাতে পারে, যার ফলে গাইনোকোলজিক্যাল অঙ্গগুলো স্পষ্ট ছবি পাওয়া যায়। ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করার সময় ব্লাডারে ইউরিন রাখা আবশ্যক, কিন্তু ট্রান্স ভেজাইনাল আল্ট্রাসাউন্ডে যেহেতু আল্ট্রাসাউন্ড মেশিন এবং ইউট্রাসের মাঝে কোনো কোলন বা গ্যাস বাধা হয়ে দাঁড়াতে পারে না, তাই এক্ষেত্রে ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ডে ইউরিন ভরার প্রয়োজন হয় না। সেই কারণে ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড স্ক্যান করলে প্রয়োজন খালি ব্লাডার। ইউটেরাস আল্ট্রাসোনোগ্রাফার এক্ষেত্রে লিখে দেবেন ইউট্রাসের সাইজ, শেপ কেমন আছে। ইউট্রাসের মাপও অনেক সময় লিখে দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় ইউট্রাস বাল্কি কিনা। খুব বড়সড় পরিমাণে ইউট্রাস বড় না হলে এই বাল্কি ইউট্রাস তেমন কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নেই। আসলে আমাদের সবার আঙ্গুলগুলো যেরকম সমান নয়, তাই সবার ইউট্রাসও সমান মাপের নয়। কিন্তু এই বাল্কি ইউট্রাস দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ইউট্রাস হলো বাচ্চার জন্য একটি হোটেল ঘর বা রুম। এই রুমের পোশাকি নাম ক্যাভিটি বা গর্ত। দেখা দরকার এই ক্যাভিটি খালি আছে কিনা। ক্যাভিটি যদি খালি না থাকে, তাহলে ভেতরে কোনো পলিপ, রক্ত বা ফ্লুইড সহ অনেক কিছুই থাকতে পারে। এসব তথ্য আল্ট্রাসাউন্ড রিপোর্টে লেখা হয়। এন্ডোমেট্রিয়াল থিকনেস, এতে একটি গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তার নাম এন্ডোমেট্রিয়াল থিকনেস বা ইউট্রাসের ভেতরের লাইনিংয়ে কতটা মোটা সেই ব্যাপার। পিরিয়ডের ঠিক পর সব থেকে পাতলা থাকে এন্ডোমেট্রিয়াল থিকনেস। পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগেই সব থেকে মোটা হয়ে যায় এন্ডোমেট্রিয়াল থিকনেস। এন্ডোমেট্রিয়াম কত পাতলা হলে ভালো সেই নিয়ে কনফিউশন আছে। কয়েকটা মাপ এক্ষেত্রে বিজ্ঞান সঠিক জানে, আপনাদের জানিয়ে রাখি। এক, যেমন মেনোপজ হয়ে যাওয়ার পরে এই এন্ডোমেট্রিয়াল থিকনেস 4 মিলিমিটার বা তার কম থাকা দরকার। তবে যাদের পিরিয়ড হয় তাদের কতখানি থিকনেস নর্মাল আর কতখানি অ্যাবনর্মাল সেই নিয়ে এখনও গবেষণা চলছে। 2, পিসিওএস মেয়েদের সবসময় এন্ডোমেট্রিয়াম চেক করা যায় না, অথচ অনেকেরই অনিয়মিত ব্লিডিং হয়। এদের এন্ডোমেট্রিয়াল থিকনেস 7 মিলিমিটার বা কম থাকলে, মানে পিরিয়ডের পরে কম যদি পাওয়া যায় তাহলে সেটা ভালো। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় অন্য আর কোনো সমস্যা না থেকে থাকলেও অল্প বয়সীদের 17 মিলিমিটার আর মেনোপজ পেরালে 4 মিলিমিটার থিকনেস পেরিয়ে গেলে বা থিকনেস অসমান হলে ভেতরে পলিপ বা হাইপারপ্লেশিয়া থাকার সম্ভাবনা বেশি হয়। তাই আমি ইনভেস্টিগেট করি। মায়োমেট্রিয়াম,
এন্ডোমেট্রিয়ামের ভেতরের লাইনিং ছাড়া ইউট্রাসের বাইরের দিকে মাংসপেশির লেয়ার রয়েছে যার নাম মায়োমেট্রিয়াম। ফাইব্রয়েডও এই মায়োমেট্রিয়াম থেকে তৈরি হয়। কোনো টিউমারকে ফাইব্রয়েড হিসাবে নিশ্চিত করতে মাইক্রোস্কোপে পরীক্ষা করা জরুরি। বায়োপসির আগে এটিকে সরাসরি ফাইব্রয়েড না বলে এসওএল বা লিশন বলাই বাঞ্ছনীয়, কারণ এর মধ্যে কিছু টিউমার ফাইব্রয়েড নয়। ফাইব্রয়েড ইউট্রাসের বাইরে, ভেতরে বা এন্ডোমেট্রিয়ামের ভেতরের দিকে থাকতে পারে। এন্ডোমেট্রিয়ামের দিকের ফাইব্রয়েডগুলো অস্বাভাবিক রক্তস্রাব বা অ্যাবনর্মাল পিরিয়ড ঘটাতে পারে। সাইজের পরিবর্তন দেখার জন্য মাঝে মাঝে আল্ট্রাসাউন্ড করা হয়, তবে আল্ট্রাসাউন্ডের মাপ এমআরআই এর মতো অতটা নির্ভুল নয়। প্রবের অবস্থান এবং মেশিনের ফোকাসের কারণে কয়েক মিলিমিটার পার্থক্যও হতে পারে। অল্প মাপের পার্থক্য নিয়ে চিন্তিত হওয়ার বেশি দরকার নেই। বেশি পার্থক্য হলে চিকিৎসা পরিবর্তন করতে হতে পারে। এই জন্য ডাক্তার এবং আপনার অ্যানালিটিক্যাল আই প্রয়োজন। এরপরে ওভারি। নর্মাল ওভারি খুব ছোট্টখাটো দুটো অর্গান, অনেক সময় তা পেটের গ্যাসের আড়ালেই ঢাকা পড়ে থাকে, দেখা যায় না। বিশেষত মেনোপজের পরে ওভারি আরও ছোট হয়ে যায়, তখন অনেক সময় ওভারি অবস্কিউর বা ওভারি নট সিন এরকমভাবে লেখা থাকে। ওভারি যদি নট সিন হয় তাহলে কিন্তু ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আপনাকে যিনি আল্ট্রাসাউন্ড করেছিলেন তিনি কিছু জানেন না বা রিপোর্ট ভুল। এ একটা নর্মাল ভেরিয়েশন। ওভারির মধ্যে কোনো সিস্ট থেকে থাকলে ওভারি সহজেই দেখা যায়। সিস্ট থাকলে তার মাপ সেন্টিমিটার কত তাও লেখা থাকে। পলিসিস্টিক ওভারি দেখা যাচ্ছে কিনা তাও চেক করা হয়। যেখানে ছোট ছোট সিস্ট ওভারির স্কিনের তলায় জমা হয়ে থাকে তাকে বলা হয় পলিসিস্টিক ওভারি। শুনতে এক লাগলেও ওভারির সিস্ট আর পলিসিস্টিক ওভারি কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা কন্ডিশন। আমাদের এই নিয়ে আলাদা ভিডিও আছে, লিঙ্ক নিচে রইল। কিন্তু সিস্ট পেলে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই সিস্টের ওর্যাটস স্কোর কত। যেসব দেখে পরিমাপ করা হয় সিস্ট সিম্পল না কমপ্লেক্স, কারণ এর উপরেই ভিত্তি করবে আপনার সিস্টের পরবর্তী ট্রিটমেন্ট, ওষুধ না সার্জারি, বা ওষুধ হলেই কতদিন। পিওডি, এরপর কমেন্টে লেখা থাকে পিওডি, এর নাম পাউচ অফ ডগলাস। এখানে অল্প পরিমাণে ফ্লুইড জমে অনেকেরই, কিন্তু খুব বেশি ফ্লুইড জমলে সেটা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ফ্যালোপিয়ান টিউব। আল্ট্রাসাউন্ডে কিন্তু ফ্যালোপিয়ান টিউব সম্বন্ধে কিছু লেখা থাকে না, তার কারণ কোনো নর্মাল ফ্যালোপিয়ান টিউব আল্ট্রাসাউন্ডে দেখা যায় না। ফ্যালোপিয়ান টিউবের ভেতরে জল বা পুঁজ জমে যদি অ্যাবনর্মাল হয়ে যায় তখন ফ্যালোপিয়ান টিউব দেখা যায় এবং তার নাম আর সাইজ লেখা হয়। প্র্যাকটিক্যাল কিছু টিপস শেষ করার আগে বলে নেওয়া ভালো, আমরা আল্ট্রাসাউন্ড করাতে অনেক সময়ই খুঁজে দেখি যে কোথায় কোথায় সস্তায় আল্ট্রাসাউন্ড স্ক্যান হচ্ছে। এই সস্তার স্ক্যান খুঁজতে গিয়ে নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের ভাগ্য খারাপ করবেন না। ভালো কোয়ালিটির আল্ট্রাসাউন্ড স্ক্যান করতে যথেষ্ট সময় দরকার। সোনোগ্রাফার বা রেডিওলজিস্ট যিনি আল্ট্রাসাউন্ড স্ক্যান করুন না কেন তাকে দিতে হবে যথেষ্ট সময়। ভালো কোয়ালিটির আল্ট্রাসাউন্ড স্ক্যানের জন্যই কস্ট খানিকটা বেশি হয়। আল্ট্রাসাউন্ড করার ডাক্তারবাবুর যত অভিজ্ঞতা আর যতটা আন্তরিকতা ততটাই বেশি হয় তার রিপোর্টের অ্যাকিউরেসি। আর হ্যাঁ, স্ক্যান করতে যাওয়ার সময় পুরনো স্ক্যানের রিপোর্ট অতি অবশ্যই নিয়ে যান, যাতে তুলনা করেই উনি রিপোর্ট লিখতে পারেন। আচ্ছা দেখি তো উনি ধরতে পারেন কিনা আগেই সমস্যা ছিল। এই রকম মনোভাব নিয়ে আল্ট্রাসাউন্ড স্ক্যান করতে যাওয়া কোনো মতেই কাম্য নয়। প্রচুর কিছু শেয়ার করলাম, তবুও মনে রাখুন আল্ট্রাসাউন্ড স্ক্যান একটা জটিল বিজ্ঞান। তাই ইউটিউব, ফেসবুক দেখে আল্ট্রাসাউন্ডের রিপোর্ট পুরোটা বোঝার চেষ্টা করবেন না। যিনি আপনাকে রিপোর্ট প্রেসক্রাইব করেছেন তার সাথে সরাসরি মুখে বসে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন। ভালো থাকুন, শিগগিরই দেখা হবে।